গল্পকার শেখ আব্দুল মান্নান গত 40 বছর ধরে গল্প লিখে আসছেন, তার সঙ্গে কিছু কাব্যগ্রন্থ লিখেছেন। সম্প্রতিকালে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে তিনি ছোট গল্প লিখেছেন, তার নাম স্বপ্নভঙ্গ। লেখক শেখ আব্দুল মান্নান। আজ আমি গল্পটা আপনাদের কাছে পাঠ করছি। নিট কোয়ালিফাই করেছে সীতা, খুব ভালো স্কোর করেছে। কলকাতার যে কোনো মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবে। একমাত্র মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন সমরেশ ও সমৃতার। তাকে মানুষের মতো মানুষ করার আশায় দ্বিতীয় কোনো সন্তান নেয়নি। সমৃতাও মেনে নিয়েছে স্বামীর ভাবনা। তীব্র অনটনের মধ্য দিয়ে ছোট থেকে বড় হয়েছিল সমরেশ। ওর ছাপোষা বাবাকে 4 মেয়ে 1 ছেলেকে খাইয়ে পরিয়ে বড় করতে নিদারুণ কষ্ট করতে হয়েছিল। কোনোদিন একবেলা, কোনোদিন আধপেটা খেয়ে সমরেশ বিয়ে পাশ করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করিয়েছিল। এক্সচেঞ্জের থ্রু সরকারি অফিসে ক্লারিক্যাল পোস্টে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিল ইরিগেশন ডিপার্টমেন্টে। ওর চাকরি পাওয়ার পর থেকে বাবার ছাপোষা সংসারে একটু সচ্ছলতা এসেছিল। বাবার কঠোর শ্রম আর ওর মাসিক বেতনে একে একে 4 বোনের বিয়ে দিয়েছিল সমরেশ। তারপরেই ওদের তুলনায় সচ্ছল পরিবারের ম্যাট্রিক পাস সমৃতার সঙ্গে বিয়ে হয়েছিল সমরেশের। দুঃখের সংসারে সুখের ছোঁয়ায় মা বাবাকে নিয়ে দাম্পত্য জীবন ভালোভাবে কাটছিল সমরেশের। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল বাবা, জ্বর আর খুব খুব কাশি। গ্রামের হাতুড়ে ডাক্তারের জিম্মায় চিকিৎসা চলল কিছুদিন। দিনে দিনে বাড়তে লাগলো কাশি, কাশতে কাশতে দম বন্ধ হওয়ার উপক্রম। হাতুড়ে ডাক্তার একদিন জবাব দিয়ে বলেছিল, সমু, আমার পক্ষে তোমার বাবার চিকিৎসা করা সম্ভব নয়। আমার বিদ্যে বুদ্ধি মতো চিকিৎসা করে তেমন কোনো লাভ হচ্ছে না। মনে হয় তোমার বাবার কোনো কঠিন অসুখ হয়েছে। কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করালে সঠিক অসুখ ধরা পড়বে। হাতুড়ে ডাক্তারের পরামর্শে দুশ্চিন্তায় পড়েছিল সমরেশ। 4 বোনের বিয়ে দিতে গিয়ে অনেক দেনায় পড়েছিল। চাকরি দেখে সবাই ধার দেনা দিয়েছে নির্ভাবনায়। সংসারের খরচ চালিয়ে মাসে মাসে দেনা শোধ করতে হচ্ছিল। বিয়ের আগে আগে ব্যাংক থেকে লোন নিয়ে 2 কামরা পাকা ঘরও বানিয়েছে। চাকরি পাওয়ার কিছুদিন পর বাবা মা একদিন বলেছিল, বোনেদের বিয়ে হয়ে গেলে যেমন করে হোক একটা পাকা ঘর করিস সমু। আমাদের ভাঙাচোরা মাটির ঘরে কোনো ভালো ঘরের মেয়ে বউ হয়ে আসবে না বাবা। এর মধ্যেই কনসিভ করেছিল সমৃতা। তারও নির্ধারিত খরচের টাকা জোগাতে হচ্ছিল। তার ওপর শহরে ভালো ল্যাবরেটরিতে বাবাকে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করানো বেশ ব্যয়বহুল। শেষমেশ অফিস কলিগের কাছ থেকে লোন নিয়ে বাবাকে নিয়ে যায় প্রান্তিক শহর তারকেশ্বরে তারকনাথ ল্যাবরেটরিতে। হাতুড়ে ডাক্তারের প্রেসক্রিপশন দেখে প্রথমে টেস্টের জন্য বাবার কফ নেয়। 2 দিন বাদে টেস্ট রিপোর্ট এলে ল্যাবরেটরি থেকে বলেছিল, ইমিডিয়েট কোনো ব্রঙ্কো স্পেশালিস্টকে দেখিয়ে নিন বাবাকে। পরের দিনই অফিসে ছুটি নিয়ে বাবাকে নিয়ে গিয়েছিল আরামবাগের ডাক্তার কুণ্ডুর কাছে। বাবাকে চেক আপ করে বলেছিলেন, আপনার বাবার পাঁজরে জল জমেছে, কালকেই ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে জল বের করুন। জল জমার জন্যে এই কাশি। যতক্ষণ না জল বের হচ্ছে ততক্ষণ কাশি কমবে না, সঙ্গে ওষুধও চলবে। প্রেসক্রিপশনে সব লিখে দিচ্ছি। ল্যাবরেটরিতে বাবাকে উপর করে শুইয়ে পাঁজর থেকে পরপর 2 বার বড় সিরিঞ্জের 2 সিরিঞ্জ হলদেটে ঘোলা জল বের করলে বাবার কাশি ম্যাজিকের মতো কমে গিয়েছিল। ডাক্তার কুণ্ডুর প্রেসক্রিপশন অনুযায়ী
পাঁজরের ওই জল শ্রীরামপুরের আরো বড় ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। 1 সপ্তাহ পর রিপোর্ট এলে ডাক্তার বলেছিলেন বাবাকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করান, যেভাবে ওষুধপত্র লেখা আছে খাওয়াবেন। প্রেসক্রিপশন পড়ে সমরেশ বুঝতে পারেনি বাবার কি অসুখ হয়েছে, তবে প্রেসক্রিপশনটা হাতুড়ে ডাক্তারকে দেখালে হিন্টস দিয়েছিল ক্যান্সার টার্ন নিয়েছে। বাড়িতে রেখে এভাবেই চলছিল বাবার ট্রিটমেন্ট। মাস 6 পরেই বাবা ঢলে পড়েছিল মৃত্যু মুখে। মারাত্মক কাশি, দম বন্ধ হয়ে গেলেও সামান্য কাশিতে বাবার মুখ দিয়ে বেরিয়ে আসছিল চাপ চাপ দলা পাকানো কফ। সম্ভবত ওষুধ খাওয়ার জন্য পাঁজরে কন্টিনিউ জমা জল জমে ওরকম দলা দলা বের হচ্ছিল। ক্রমে বাবা নিজে সেই কফ বের করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। মা হাত দিয়ে বের করে দিচ্ছিল সেই কফ। মায়ের সাথে সমৃতাও বাবার পরিচর্যা করছিল নিজের শরীরের অস্বস্তি সত্ত্বেও। কেন কি সমৃতারও তখনও অ্যাডভান্স স্টেজ, যে কোনো দিন ডেলিভারি হতে পারে। এভাবে চলতে চলতে একদিন সকাল 10টা নাগাদ চিরতরে ঘুমিয়ে পড়েছিল বাবা। বাবার মৃত্যু মুহূর্তটা সমরেশকে বুঝিয়ে দিয়েছিল মুমূর্ষু মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে আপনজনের অলক্ষ্যে। বাবা যখন সবাইকে ছেড়ে চলে গিয়েছিল তখন বাবার কাছে কেউ ছিল না। সমৃতার শরীরে অস্বস্তির জন্য ঘরে শুয়েছিল। মা বাবার পেচ্ছাপ পায়খানার কাপড় চোপড় ধুতে গিয়েছিল পুকুরে। ঠিক সেই সময় বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। অফিসে পৌঁছানোর কিছুক্ষণ বাদেই বাবার মৃত্যু খবর পেয়ে তড়ি ঘড়ি বাড়ি ফিরেছিল সমরেশ। বাড়িতে এসেই মায়ের মুখে বৃত্তান্ত শুনেছিল সমরেশ। শরীরটা ক্রমশ দুর্বল হয়ে পড়লে কাঁথার মোটা বিছানা করে কোমর থেকে নিচের দিকে প্লাস্টিকের কাগজ পেতে তার উপর পাতলা কাপড় বিছিয়ে বাবাকে শোয়ানো হতো নতুন ঘরের পাকা বারান্দায়। মশা মাছির উপদ্রব থেকে বাঁচতে একটা মশারি খাটিয়ে মাথার দিকে একটা ছোট টেবিল ফ্যান চালানো থাকতো সারাক্ষণ। মাঝে মাঝে মা সমৃতা মিলে বাবাকে ধরে কাত করে দিত যাতে পিঠের দিকে ফ্যানের হাওয়া লাগে এবং বেডসোল না হয়। বাবার মৃত্যুর মাসখানেক বাদেই সমৃতা জন্ম দিয়েছিল ঈশিতাকে। বাবার মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছিল সমরেশ। সমৃতার কোল আলো করে ঈশিতা এলে মেয়ের মুখ থেকে একটু একটু করে বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠেছিল সমরেশ। ভেতরে ভেতরে নিজেকেও একটু একটু বাবা করে তুলছিল। জ্ঞান হওয়ার পর থেকেই ছাপোষা বাবাকে দেখিয়ে বুঝতে শিখেছিল বাবা মানে কি। বাবা মানে চুপচাপ মুখ বুজে সংসারের দায়িত্ব পালন করা। বাবা মানে সন্তানকে মানুষ করতে হাড় ভাঙা পরিশ্রম করা। বাবা মানে সন্তানকে ঘিরে ছোট্ট ছোট্ট স্বপ্নের ইমারত গড়া। আজ ঈশিতার নিটের রেজাল্ট আউট হতেই সমরেশের মনে পড়ছে ওদের ভাবি সন্তানকে নিয়ে বলা অসুস্থ বাবার কথা। আরামবাগী ল্যাবরেটরিতে বাবার পাঁজরে জমা জল ইঞ্জেকশনের মাধ্যমে বের করে যখন বাড়ি ফিরছিল তখন বাবা বলেছিল, সমু, বৌমার গর্ভে যে সন্তানই থাকুক জন্মের পর তাকে এমনভাবে লেখাপড়া শেখাবে যেন ডাক্তার হতে পারে। দেখছো তো আমাদের গায়ে কোনো পাশ করা ডাক্তার নেই। বাঁচা মরা নির্ভরই হাতুড়ে অশ্বিনী ডাক্তারের ওপর। আমাকে নিয়েও তোমার কত হয়রানি। আমার নাতি নাতনি যাই হোক আশীর্বাদ করি সে যেন লেখাপড়া শিখে ডাক্তার হয়। সে ডাক্তার হয়ে এলে গায়ের গরিব মানুষদের অনেক উপকার হবে। বাবার কথা মতো সমরেশ সমৃতা ছোট থেকে ঈশিতাকে লেখাপড়া শিখিয়েছে যাতে ডাক্তারি পরীক্ষায় পাশ করতে পারে। ঈশিতা ছোট থেকে পড়াশোনায় ভালো, প্রতি ক্লাসে ফার্স্ট, আচার আচরণ বেশ মার্জিত, যা কিছু কথাবার্তায় বুদ্ধিমত্তার ছাপ।
উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে 94% পেয়ে পাশ করেছে। উচ্চ মাধ্যমিক ফাইনাল দেওয়ার পর একদিন সময় নষ্ট না করে নিটের প্রিপারেশন শুরু করে দিয়েছিল। আজ নিটের আশানুরূপ রেজাল্ট তার প্রমাণ। মেয়ের নিটের রেজাল্টে কেবল সমরেশ সমৃতাই খুশি নয়, ঈশিতাও খুব খুশি। ওর যা রেজাল্ট, মেরিট লিস্ট যখন বেরোবে তখন নিশ্চয়ই কলকাতার রিনাউন্ড কোনো মেডিকেল কলেজের জন্য নাম সিলেক্ট হবেই। তারপর একদিন স্বর্গীয় দাদুর স্বপ্ন পূরণ হবে। ঈশিতার 5-6 বছর বয়স থেকেই সমরেশ সমৃতা ওর স্বর্গীয় দাদুর স্বপ্নের কথা একটু একটু করে গল্পের ছলে শুনিয়েছিল। বাবা মায়ের কাছে শোনা দাদুর কথাগুলো কোমলমতি ঈশিতাকে পড়াশোনার প্রেরণা জুগিয়েছে সব সময়। নিটের রেজাল্ট আউটের পর দেখতে দেখতে পার হয়েছে বেশ কিছুদিন। একদিন সন্ধ্যায় সমরেশ অফিস থেকে ফিরেই ঈশিতা সমৃতাকে ডেকে বলে, তোমাদের জন্য আজ একটা সারপ্রাইজ আছে। ঈশিতা উৎসুক হয়ে জিজ্ঞেস করে, বলো না বাবা, কি সারপ্রাইজ? এমন সময় সমৃতা রান্নাঘর থেকে 1 কাপ ধুমায়িত চা এনে সমরেশের হাতে দিয়ে বললে, দাও, কি সারপ্রাইজ দেবে? আমাদের ঈশি ডাক্তারি পড়ার জন্য কলকাতা পিজি মেডিকেল কলেজে সিলেক্ট হয়েছে। বলো কি গো? পিজি হসপিটাল তো আমাদের রাজ্যের মধ্যে সেরা হসপিটাল। সেই হসপিটাল মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এই সবই ওর দাদুর আশীর্বাদের ফল। কথাগুলো বলেই সমৃতা ঈশিতাকে বুকে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু খায়। মায়ের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঈশিতা বাবার মুখের উপর বলে দেয়, আমি আর ডাক্তারি পড়বো না। মেয়ের কথায় অবাক হয়ে যায় সমরেশ সমৃতা। বলে কি মেয়ে? ছোট থেকে যে মেয়ে ডাক্তারি পড়ার জন্য তিল তিল করে নিজেকে তৈরি করেছে, সেই মেয়ে বলে কিনা ডাক্তারি পড়বে না? নিটের রেজাল্ট আউটের পর তো খুব খুশি হয়েছিল, আজ কেন বলছে ডাক্তারি পড়বে না? এর মধ্যে কি এমন ঘটলো যে ডাক্তারি পড়তে চাইছে না? মেয়ের কথায় সমৃতা নির্বাক। হঠাৎ ঈশিতা এত বড় হয়ে গেল যে বাবার মুখের উপর বললে ডাক্তারি পড়বে না। যে মেডিকেল কলেজে পড়ার জন্য ছেলে মেয়ের স্বপ্ন দেখে, সেই মেডিকেল কলেজে চান্স পেয়েও বলছে পড়বো না। ঈশিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সমৃতার চোখে মুখে একরাশ প্রশ্ন। সমরেশ জিজ্ঞেস করলে, ঈশিতা, তুমি হঠাৎ কেন বলছো ডাক্তারি পড়বো না? কত কষ্ট করে পড়াশোনা করে তুমি নিট কোয়ালিফাই করেছো, নামি কলেজে চান্স পেয়েছো, তারপরেও? এবার ঈশিতা জোর গলায় বললে, বাবা, তুমি কি জানো না আরজিকর হসপিটালের নিষ্ঠুর ঘটনার কথা? টিভিতে দেখোনি ইন্টার্নশিপ করা ভাবি ডাক্তার অভয়ার নির্মম ছবি? রাতের অন্ধকারে হসপিটালের মধ্যে ধর্ষণ করে তাকে হত্যা করার ছবি, যার মৃত্যু প্রতিবাদে রাজ্য দেশ বিদেশের লক্ষ লক্ষ ডাক্তারি পড়ুয়া আন্দোলনে গর্জে উঠেছে। স্বাধীনতা দিবসের আগের দিন রাতে দেশে দেশে মেয়েরা রাতের অধিকার ছিনিয়ে নিতে পথে নেমেছে। এবার আমতা আমতা করে সমৃতা বললে, হ্যাঁ জানি তো ওই কদর্য ঘটনার কথা, তাই বলে তার প্রতিবাদে তুমি ডাক্তারি পড়বে না? এ কেমন যুক্তি? স্বর্গীয় দাদু যে তোমার বাবাকে পই পই করে বলেছে তার নাতি নাতনি যাই হোক না কেন তাকে যেমন করেই হোক ডাক্তারি পড়াতে। তার কথায় তোমার বাবা, আমিও মনে মনে ঈশ্বরকে বলেছিলাম আমার কোলে যে সন্তানই আসুক তাকে আমরা যত কষ্টই হোক ডাক্তারি পড়াবো। তোমার দাদু আর আমাদের সেই স্বপ্নের কি হবে ঈশি? আচ্ছা মা, হতভাগ্য অভয়ার বাবা মাও তো অনেক স্বপ্ন দেখেছিল তাদের মেয়েকে নিয়ে, তাদের কি হবে মা? অভয়ার তো কোনো দোষ ছিল না, তাহলে তাকে ওভাবে মরতে হলো কেন? ডাক্তারি পড়তে পড়তে আমার ক্ষেত্রেও যে ওই ঘৃণ্য ঘটনা ঘটবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তাই ঠিক করেছি আমি ডাক্তারি পড়ব না। কাল থেকে আমিও মহকুমায় যে প্রতিবাদ হচ্ছে সেখানে যোগ দেব।
রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজে যে শত শত মেয়ে ডাক্তারি পড়ছে, ভবিষ্যতে তাদের জীবনে যেন অভয়ের মতো ভয়ঙ্কর রাত আর না নেমে আসে। কিশোরী ঈশিতার কথায় একেবারে বোবা হয়ে গেল সমরেশ, সমৃতা। দুজনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলে ঈশিতা চলে গেল নিজের ঘরে। বাড়ির পিছনের বাঁশবাগানে খসখসে বাঁশপাতার ভিড়ে ঝটপট করে ডানা ঝাপটে উঠল একটা কালপ্যাঁচা। বারান্দার বাইরে দিয়ে উড়ে যাওয়া পেঁচার ডানা ঝাপটানোর প্রতিধ্বনিতে আনমনা হলো সমরেশ, সমৃতা। নমস্কার। কণ্ঠে জাহানারা।